সময়ের অমুক প্রবাহ বয়ে যায়। সেই সুন্দর সকালের পর আজ 7 দিন রিচার্ড কোথায় যেন হঠাৎ করে লাপাত্তা হয়ে গিয়েছে। সেই দিন সকালে যে বের হলো তারপর আর ফেরেনি। এতে অবশ্য কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, বরঞ্চ রিচার্ড না ফেরায় সব থেকে বেশি খুশি এলিজাবেথ। মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে আর কখনো যেন না ফেরে, কোনোদিনও যেন সেই নরখাদকের মুখ না দেখতে হয়। এলিজাবেথ কিছুদিন ধরে নিস্তব্ধ এক শান্তির মাঝে দিন কাটাচ্ছে। লোমহর্ষক রাতগুলোর হিংস্র ছায়া আপাতত দূরে, কারোর ক্ষোভ বা অত্যাচারের শিকার হতে হচ্ছে না। তবে মুক্তি পায়নি বন্দি জীবনের শেকল থেকে। রিচার্ড যদিও নিজে বাগান বাড়িতে নেই, তবু রেখে গিয়েছে তার 2 বিশ্বস্ত সেনাপতির একজনকে, লুকাস। তার দায়িত্ব একটাই, এলিজাবেথ যেন রুম থেকে বাইরে পা না রাখতে পারে। রিচার্ডের কড়া নিষেধাজ্ঞা লুকাসের হাত পা বেঁধে রেখেছে। এলিজাবেথের রুমের দরজা সবসময় বাইরে থেকে লক করা থাকে, খাবারও রুমেই পৌঁছে দেওয়া হয়। এই 7 দিনে লুকাসকে একবারও চোখে দেখেনি এলিজাবেথ। রেশমা লুকাসের কাছে অনুরোধ করেছিল এলিজাবেথকে একটু বাইরে বের করতে দেওয়ার জন্য। বারবার 4 দেওয়ালের মাঝে আটকা থাকতে থাকতে এলিজাবেথের দম বন্ধ লাগছে, কিন্তু লুকাস রিচার্ডের নির্দেশ অমান্য করার সাহস পায়নি। রিচার্ডের আদেশ যেন একটা অদৃশ্য শিকলের মতো লুকাসের হাতে পায়ে বেঁধে রেখেছে, যে শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা তার নেই। লুকাস আজ ইচ্ছে করে সোফার মধ্যে শুয়ে চোখ বুজে আছে, যেন বোকার জাত নারী ভাবে সে ঘুমিয়ে আছে। যেই ভাবা সেই কাজ। রেশমা লুকাসের ঘুমের সুযোগ নিয়ে গুটি গুটি পায়ের উপর থেকে এলিজাবেথকে নিচে নিয়ে আসে। এলিজাবেথকে বাইরে বের করার সাধ্য তার নেই, তবে যথাসম্ভব চেষ্টা করেছে এলিজাবেথের বন্দি দশা দূর করতে। রেশমার সাথে গুটি গুটি পায়ে এলিজাবেথ সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। নিচে আসতেই লুকাসকে দেখে রেশমাকে পিছন থেকে ফিসফিসিয়ে ডাকলো এলিজাবেথ। রেশমা ফিরে তাকালে এলিজাবেথের চোখের গোল সুগভীর নিকশ কালো মণি ঘুরিয়ে লিভিং এরিয়ার দিকটায় ইশারা করলো, যেখানেই সোফায় লুকাস ঘুমিয়ে আছে। রেশমা তাকালো সেদিকে, পরপর এলিজাবেথের দিকে তাকিয়ে চোখে আশ্বস্ত করে তড়িঘড়ি করে কিচেনে ছুটে গেল। নিশিকে দিয়ে চটজল দিয়ে টেবিল সাজিয়ে ফেললো। উদ্দেশ্য আজ এলিজাবেথকে আর 5টা সাধারণ মানুষের মতো ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াবে। এই কদিনে রেশমা আর এলিজাবেথের মধ্যে খুব শখ গড়ে উঠেছে। এলিজাবেথ যেমন প্রতি মুহূর্তে রেশমা মা বলে মুখে ফেনা তুলে দেয়, রেশমাও ঠিক তেমনি মেয়ের মতো দেখভাল করে এলিজাবেথের। এলিজাবেথের পায়ের এবং হাতের ক্ষত এতদিনে শুকিয়ে গেছে। হাতের সেলাই রেশমাই কেটেছে। শারীরিকভাবে এখন সম্পূর্ণ সুস্থ এলিজাবেথ। মানসিকভাবে বিধ্বস্ত হলেও এলিজাবেথ খুবই সতর্কতার সহিত নগ্ন পায়ে নিশ্চুপ পদচিহ্ন ফেলে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কি মনে করে পিছনে তাকাতেই লুকাস তড়িঘড়ি করে আবারও চোখ বুজে ফেললো। ঠোঁট চেপে স্মিত হাসলো এলিজাবেথ। হ্যাঁ, এখন সেই ফ্যাকাশে নীলচে ঠোঁটের আগায় মাঝে মধ্যে হাসির স্পষ্ট ঝলকানি দেখা যায়। লুকাস এলিজাবেথকে টেবিলে বসতে দেখে ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে ওদের পিছ দিয়ে ঘুরে শুয়ে থাকলো ঘুমের ভান ধরে। এতে করে সাপও মরবে, লাঠিও না ভাঙবে। এলিজাবেথ মনে মনে ভাবতে লাগলো, এই কঠিন খোলসের আড়ালে এক শিশুর মতো কোমল একটা মন আছে, যা পাপের অতুল গহ্বরে তলিয়ে গেছে, এত গভীরে যেখানে কোনো ডুবুরি পৌঁছাতে পারে না। ওর মনে হইল রিচার্ডের কথা। অজান্তেই নয়, ইচ্ছাকৃতই মনে করলো এবার। এতদিন ধরে কতবার শাওয়ার নিয়েছে, কতবার সাবানের মোটা স্তরে নিজের ত্বক ঘষে লাল করে ফেলেছে, তবুও রিচার্ডের পারফিউমের সেই গাঢ় গন্ধ মুছতে পারেনি। গলা, গাল, ঠোঁট আর পেটের কালচে দাগ যেন এক অনন্ত স্মৃতিচিহ্ন থেকে গেছে। প্রতিটি দাগ বারবার মনে করিয়ে দেয় সেই হিংস্র মানুষটির কথা। ভাবতেই বুকের মধ্যে এক অদ্ভুত বিষাক্ত শীতলতা নেমে আসে। কানে বাজতে থাকে সেই ভয়াবহ রাতগুলোর আর্তনাদ। মনে পড়ে কেমন করে সে বারবার কেঁদেছে, আকুতি করেছে, তবে তার অসহায় কান্না রিচার্ডের কঠোর মনকে একটু নরম করতে পারেনি। প্রতিটি মুহূর্ত যেন তার ভেতরের শান্তিকে আরো তছনছ করে দিচ্ছে। এলিজাবেথ ভাবতে চেয়েছিল অন্য কিছু, কিন্তু ঘৃণার যন্ত্রণার সেই পুরনো সুর ফিরে আসে, বদ্ধ পাগলের মতো ওকে আচ্ছন্ন করে। এলিজাবেথ আর কিছু ভাবলো না, নিজের মন থেকে সবকিছু সরিয়ে ফেলার চেষ্টা করলো, যদিও জানতো সেই স্মৃতি দাগ কখনো মুছে যাবে না।
আজ অনেকদিন পর এলিজাবেথ পছন্দের খাবার খাচ্ছে। রেশমা সকাল সকালই বেশি করে ঘি দিয়ে কাচ্চি রান্না করেছে এলিজাবেথের জন্য। খাবারের ঘ্রাণে এলিজাবেথের মন পুলকিত হয়ে উঠল। বারবার বলার পরও রেশমা এলিজাবেথের সাথে খেতে বসেনি। যতই মায়ের সম্পর্কে এলিজাবেথ তাকে আবদ্ধ করুক না কেন, একজন মনিব আর মালকিনের মধ্যে বিশাল লম্বা লাইন থাকে। রেশমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলিজাবেথকে পরিবেশন করে খাওয়াচ্ছে। অনেক বছর পর তৃপ্তি সহকারে নিজের পছন্দের খাবার খেতে পারছে এলিজাবেথ। হঠাৎ করেই গলায় খাবার আটকে গেল। রেশমা চটজলদি পানি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। পিঠে হাতের তালু দিয়ে ঘষে দিচ্ছে আলতো করে। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে এলিজাবেথের। রেশমা পেলব হাতে লোচনের পানি মুছে দিল। নিদারুণ কোমল হয়ে মাতৃস্বরে বললেন, আস্তে খাবি তো, দেখলে চোখ দিয়ে কিভাবে পানি ঝরছে এখন। কাপা কাপা চোখের পাতা মেলে উপরে তুলল এলিজাবেথ। তাকালো সরাসরি রেশমার মুখে। খাদযুক্ত কণ্ঠে ভেঙে ভেঙে আওড়ালো, আমি কাঁদছি রেশমা মা। কথাটা সোজা গিয়ে বিঁধল রেশমার বৃক্ষপটে। তার গভীর চোখ দুটো আশ্লেষে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। দু হাতের আজলায় চেপে ধরল দুটি নরম গাল। সবিনয়ে জিজ্ঞেস করলো, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? না, চাচার জন্য। আমার কোনো বাড়ি ছিল না রেশমা মা। এলিজাবেথের পরিবার সম্বন্ধে কিছুই জানে না রেশমা। এলিজাবেথ কখনো মুখ ফুটে কিছু বলেনি। রেশমা যতটুকু ধারণা করতে পেরেছে, ভালোবাসার অভাবে ছিল খুব। মেয়েটা ভালোবাসার কাঙাল খুবই। রেশমা ধ্যান ভাঙল এলিজাবেথের কথায়। জানো রেশমা মা, আমার চাচারও কাচ্চি খুবই পছন্দ। তবুও চাচা নিজে অল্প খেত, বাকিটুকু আমার জন্য রেখে দিত। আমি পরে লুকিয়ে লুকিয়ে খেতাম। তোমার চাচি তোমাকে পেট ভরে খেতে দিত না? কান্নার তোর বাড়ল এলিজাবেথের। নির্নিমেষ তাকিয়ে থেকে দুপাশে মাথা নাড়ল। আতকে উঠে কপাল দুভাজে বিভক্ত হলো রেশমার। নিষ্পলক তাকিয়ে থাকলো ঠোঁট ভেঙে কাঁদতে থাকা এলিজাবেথের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এলিজাবেথের পাশে বসলো রেশমা। দুহাতের আজলায় চেপে ধরা দুটি গালে ছোট্ট করে চুমু খেয়ে বুকের সাথে মিশিয়ে নিল এলিজাবেথকে। এই যুগেও এমন মানুষ আছে যে খাবারের জন্য কষ্ট দেয়? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। এবার হাউমাউ করে কাঁদতে করতে থাকলো এলিজাবেথ। ভেতরে শুকিয়ে যাওয়া ক্ষতগুলো নতুন করে ব্যথা দিতে শুরু করেছে। এলিজাবেথের কান্নার শব্দ লুকাসের কান পর্যন্ত গেল না। ভ্রুকুচকে সোজা হয়ে বসলো, তাকালো এলিজাবেথের দিকে। রেশমা কান্না থামানোর চেষ্টা করলো এলিজাবেথের। কিচেন থেকে নিশি এসে পাশে দাঁড়ালো রেশমার। চোখে মুখে উদ্বিগ্নতা, উৎকণ্ঠা। ভয় কাতুরে চোখে এদিক সেদিক তাকিয়ে দেখছে রিচার্ডের কোনো লোক আছে কিনা। ভয় পাচ্ছে এলিজাবেথ কান্না করার কারণে তাকেও যদি মেরে ফেলা হয়। সেদিনের মেয়েগুলো শুকনো ঢোক গিলতে থাকে বারবার। কান্না থামা মা আমার, এভাবে কান্না করে না। গতি হারায় হৃদস্পন্দন। বুক থেকে মাথা তুলে এলিজাবেথ। গলা কাঁপছে, তবুও বলল, আজ আমি বলতে চাই, বলেই আমার ভেতরে জ্বলতে থাকা আগুনের লেলিহানে পানি ঢালতে চাই। চাপা কষ্টগুলো শেষ করে দিচ্ছে আমাকে ভেতরে ভেতরে। আমি পারছি না, আর সত্যিই পারছি না। গলায় কুণ্ডলি বাঁকিয়ে থাকা দলাগুলো শক্ত ঠোক গিলে পিষে ভিতরে ঠেলে দিয়ে নিজেকে কঠিন করলো এলিজাবেথ। বলতে থাকলো, আমাকে নিয়ে সকলের মনে অনেক কৌতূহল না? আমার অন্যরকম চেহারা, চুল, তাই না? অপরদিকে 8তলা বিল্ডিং এর ছাদে সূর্যের তীর্যক রশ্মি কাঁচ ভেদ করে এসে পড়ছে এক অনন্য সুদর্শন পুরুষের ওপর। কালো ট্রাউজারের নিচে তার শক্তপোক্ত সুঠামো দেহ উন্মুক্ত। সকালে নিজের শরীরচর্চায় ব্যস্ত রিচার্ড। পাশে বসে ন্যাশতার প্রতিটি বুকডাউন গুনছে নিঃশব্দে। 123, 124। ঠিক তখনই রিচার্ড থেমে গেল। ল্যাপটপ স্ক্রিনে ভেসে ওঠে লাইভ ফিডে এলিজাবেথের কণ্ঠ শুনল। বাগানবাড়ির ডাইনিং এরিয়ায় লাইভ ফুটেজে চলছে ল্যাপটপ স্ক্রিনে। হঠাৎই রিচার্ডের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এবারের চালান নিয়ে সাম্প্রতিক ঝামেলাগুলো মাথায় ঘুরছিল রিচার্ডের। এবার বেশ চাপই নিতে হচ্ছে। কিন্তু রাজনীতিবিদ রিচার্ডের সাথে নারী পাচারের ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল, কিন্তু রিচার্ড সেই প্রস্তাবে রাজি হয়নি। শেয়ার করে ব্যবসা করা তার নীতি নয়। এই রাজ্যে সে একাই রাজা আর মন্ত্রী। সেই জায়গাও তার নিজের। ক্ষমতা ভাগাভাগি করার কোনো ইচ্ছা রিচার্ডের নেই। এটাই ছিল সমস্যা। বড় বড় রাজনীতিবিদরা ক্ষিপ্ত হয়ে উঠল। একজন বিদেশি ইতালি থেকে উড়ে এসে তাদের শহরে এমন অবিচ্ছেদ্য রাজত্ব কায়েম করেছে, তা তাদের সহ্য হচ্ছিল না। ক্ষোভে তারা পুলিশের পুরো একটা দল রিচার্ডের পেছনে লেলিয়ে দেয়। কিন্তু ফলাফল শূন্য। পুলিশি চাপ, রাজনীতিক
ষড়যন্ত্র কোনো কিছু রিচার্ডের গায়ে আঁচড়ও কাটতে পারেনি। এত বছর ধরে নিজের করা সাম্রাজ্যকে সুরক্ষিত করতে শত্রুরা যাই করুক, রিচার্ড সবসময় এক ধাপ এগিয়ে থেকেছে। এবারও তাই। বড়দিনের মতোই স্বয়ং মাঠে নেমে পড়েছিল রিচার্ড, আর তখনই দেখিয়ে দিয়েছিল নিজের আসল রূপ। প্রতিটি শত্রুকে ভয়ঙ্করভাবে শেষ করেছে। প্রতিশোধ ছিল নির্দয়, যা কারো কল্পনার বাইরে। যারা রিচার্ডকে থামানোর চেষ্টা করছিল তাদের সবাইকে নিজের উপহার দিয়েছে একের পর এক ভয়ঙ্কর মৃত্যু। পুলিশের পক্ষে কিছুই করা সম্ভব হয়নি, কারণ রিচার্ড কখনোই কোনো প্রমাণ রেখে কাজ করে না। তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত এবং পরিকল্পিত। এই কারণেই অল্প সময়ের মধ্যে ইতালির মতো বড় শহরে নিজের সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। প্রেমও বারবার ধরার চেষ্টা করেছে রিচার্ডকে ধরার, কিন্তু প্রমাণের অভাবে রিচার্ডকে কাবু করা সম্ভব হয়নি। এতদিন ধরে পুলিশ গুপ্তচর লাগিয়ে রেখেছিল রিচার্ডের পিছনে। তার কারণে রিচার্ড বাগানবাড়ি যায়নি এতদিন। তবে আড়ালে লুকিয়ে থাকার মানুষ সে নয়, বরং প্রকাশ্যে শত্রুদের একে একে শেষ করেছে অত্যন্ত কৌশলে। রিচার্ডের হিংস্রতা, নৃশংসতা আর পৈশাচিক মনোভাবের শিকার হয়েছে সবাই। রিচার্ডের সাইকোপ্যাথিক মস্তিষ্ক কাজ করে এক শিকারীর মতো। রিচার্ড নতুন করে বুকডাউন দিতে শুরু করলো। ঘামে ভেজা চুলগুলো কপালের সঙ্গে লেপ্টে গেছে, আর চুলের ফাঁক গলে সরু সরু ঘামের ধারা গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। পুরো শরীর ঘামে চ্যাটচ্যাট করছে। শরীর থেকে নির্গত ঘামের শীতলতা সত্ত্বেও তাতে যেন এক ধরনের অদৃশ্য উষ্ণ বাষ্প উঠেছে। গলার পাশে চিকন নীলচে রগগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে। 200 বুকডাউন শেষ করার পর রিচার্ড নিজের শরীরের সব পুরো ভার 2 হাতের তালুতে চাপিয়ে শূন্যে ভাসিয়ে রাখত। শরীরের সমস্ত ওজন হাতের উপর পড়ার কারণে তার গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ঘামের রাস্তা উল্টো পথে ছুটেছে। অপর পাশে বিল্ডিং থেকে কেউ দেখলে মনে করবে খালি গায়ে কাউকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে। এলিজাবেথের প্রথম বাক্য অহর্নিশে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। লুকাস পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের উপর। আমি রাশিয়ান। আমার জন্ম এবং বেড়ে ওঠা সকল কিছুই রাশিয়াতে। ভাগ্যের ফেরে আজ আমি এখানে। অবাক হচ্ছেন নিশ্চয়ই। রাশিয়ান হলে ওরা আমার চাচা চাচি হয় কি করে? ওরা আমার আপন চাচা চাচি। আমার মম একজন রাশিয়ান হলেও ড্যাড ছিল খাঁটি বাঙালি। ড্যাড একজন সাংবাদিক ছিলেন। সাহস আর বেপরোয়া স্বভাবের জন্যই অল্প দিনের নিজের ক্যারিয়ার শক্ত করে গড়ে তুলতে সক্ষম হয়। আন্তর্জাতিক যত নিউজ ছিল সবই ড্যাডই করত। কাজের সূত্রেই বিভিন্ন দেশে যেতে হতো ড্যাডকে। এইভাবে একবার রাশিয়ায় যাই একটা ডকুমেন্টারি বানানোর জন্য। সেখানে গিয়েই মমের সাথে ড্যাডের পরিচয় হয়। প্রথমে হয় বন্ধুত্ব, তারপর ভালোবাসা। মম ছিল একজন প্রফেশনাল সিঙ্গার। ড্যাড মমের গান শোনার জন্য রোজ রোজ বারে বিভিন্ন প্রোগ্রামে ছুটে যেত। এমন হতে হতেই তাদের প্রেমের গভীরতা বাড়ে। একজন আরেকজনের উপর নির্ভরশীল হতে শুরু করে। এক ভিনদেশীর প্রেমে মজে ধর্ম পরিবর্তন করে মম। কিছুদিনের সম্পর্কেই তারা বিয়ে করে নেয়, সম্পর্কটাকে বৈধতা দেওয়ার জন্য। বিয়ের পরপরই মম প্রেগনেন্ট হয়। আমি পেটে আসার পর মম তার পরিবারকে জানায় বিয়ের কথা। আগে কেউ জানতো না এই বিষয়ে, কিন্তু মমের পরিবার মেনে নেয়নি এই বিয়ে। ওদের তুলনায় ড্যাডির অবস্থান ছিল খুবই নিম্ন। মমকে প্রেশার দিতে থাকে ডিভোর্সের জন্য, অ্যাবর্শন করে ফেলতে, কিন্তু মম রাজি হয়নি। ফলস্বরূপ ত্যায্য করা হয় তাকে। তবুও মম ড্যাডের হাত ছাড়েনি। প্রফেশনাল লাইফে মম খুবই সাকসেসফুল ছিল। মম আর ড্যাড মিলে ছোট্ট একটা বাড়ি কিনে রাশিয়ায়। শুরু হয় তাদের ভালোবাসার সংসার। 2 জন থেকে হয় 3 জন। আমি তাদের কোল আলো করে আসলাম। দেশে আমার দাদু বাড়ি সকলেই বিয়েটা মেনে নিয়েছিল শুরুতেই। আমার দাদু আমার মুখ দেখার জন্য পাগল করে দিচ্ছিল ড্যাডকে, কিন্তু তখন আমি খুব ছোট হওয়ায় ড্যাড রাজি হয়নি। ড্যাড মমকে আমাকে রেখে কিছুদিন পরেই দেশে আসতো, সবাইকে দেখে যেত। আমি জন্মের পর থেকেই মম গান গাওয়া কমিয়ে দেয়। ফুল অ্যাটেনশন আমাকেই দিত। ড্যাড তো কাজে গিয়েও মন টিকতে পারতো না। একটু পরপর ভিডিও কল দিয়ে শুধু আমাকে দেখত। সবসময় বলতো তার ঘরের চাঁদ জন্ম নিয়েছে। যখন আমার 2 বছর তখন ড্যাড সিদ্ধান্ত নেয় দেশে চলে আসবে মমকে নিয়ে। কাজের জন্য অনেক জায়গায় ছুটতে হতো ড্যাডের। ড্যাড ভয় পেত মম আমাকে একা কিভাবে সামলাবে। অনেক বোঝানোর পর ড্যাডের কথাই মম রাজি হয়ে যায়। আবারও ভালোবাসার টানে নিজের দেশ ত্যাগ করলো মম।
দেশে আসার পর কিছুদিন খুবই ভালো কাটে। আমি হয়ে উঠি সকলের চোখের মণি। আশেপাশের মানুষরা দূর দূরান্ত থেকে এসে এসে আমাকে দেখে যেত। আমার লাল চুল আর অধিক ফর্সার গড়ন। মম ড্যাড সবসময় আমাকে আগলে রাখলেও পারেনি খারাপ নজরের হাত থেকে বাঁচাতে। আমার চাচাতো ভাই শিহাবের এক মামা একবার বেড়াতে এসেছিল আমার দাদু বাড়ি। তখন 2 বছরের ছোট আমি। ওনার নোংরা কুৎসিত নজরে পড়ে যাই। একদিন মম আমার জন্য দুধ গরম করতে চাই, এসে দেখে শিহাবের মামা আমাকে খুব বাজেভাবে ছুঁয়ে যাচ্ছে। ছোট আমি সেই দিন কিছু না বুঝেও খুব কান্না করেছিলাম। মম সেদিন এই অপ্রীতিকর দৃশ্য দেখে নিজে হিতাহিত জ্ঞান হারিয়ে হামলে পড়েছিল শিহাবের মামার ওপর। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। ড্যাড সবটা শুনে পুলিশে ধরিয়ে দেয় নোংরা লোকটাকে। কিন্তু এতেও মমের মন থেকে ভয় ভীতি দূর হয়নি। পরের দিনই মম আবার রাশিয়ায় ব্যাক করে আমাকে নিয়ে। কেউ আটকাতে পারেনি মমকে। তারপর থেকে চাচির আমার ওপর জমে চাপা ক্ষোভ। এভাবে আরও কিছু বছর কেটে যায়। ড্যাড নানাভাবে মমকে কনভিন্স করতে চাইলেও আর পারেনি দেশে নিয়ে আসতে আমাদের। একটা সময় ড্যাডও বুঝতে পারে আমার জন্য বাংলাদেশ সেফ জায়গা হবে না। আমার রূপ আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মমের নাম ছিল এলিজা। দেখতে গ্রিক ছিল মম। আমি দেখতে অবিকল মামার মমের মতো। জিনগতভাবে মমের মতোই লাল চুল পেয়েছি আমি। সময়ের সাথে সাথে আমার সৌন্দর্য বাড়তে থাকে ড্যাডের দুশ্চিন্তা। আমাদের একা রেখে দেশে আসতে ভয় পেত ড্যাড। সারাক্ষণ ভয়ে থাকতো আমার রূপ না আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। চিন্তা থাকতো কিভাবে আমাকে এই জগতের নোংরা নজরগুলো থেকে আড়ালে রাখবে। বাধ্য হয়ে একটা সময় চাকরি ছেড়ে যায়। মমের সাহায্যই রাশিয়ায় নতুন একটা চাকরি নাই। চলতে থাকে আমার সুন্দর জীবন। পরিপূর্ণতায় ঘেরা ছিলাম আমরা। 12 বছর বয়সেও মম ড্যাডের সাথেই থাকতাম আমি, কারণ ওরা আমাকে ছাড়া থাকতেই পারতো না। দ্বিতীয় সন্তানের কথাও ভাবেনি তারা আমাকে পেয়ে। হঠাৎ একদিন কালো রাত নেমে আসে আমাদের হাসি খুশি পরিবারের ওপর। ড্যাড তখন রাশিয়ার কাজ করলেও বাংলাদেশের একটা কেস নিয়ে স্টাডি করছিল কিছুদিন যাবতই ড্যাডকে খুব চিন্তিত লাগছিল। কিন্তু সেই ব্যাপারে মমকে কিছুই জানায়নি ড্যাড। একদিন রাতে কেসটা নিয়ে বাংলাদেশের প্রাক্তন সহকর্মীদের সাথে ভিডিও কলে মিটিং করছিল ড্যাড। কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিল কেসের জন্য, সেই ব্যাপারে কথা বলছিল সম্ভবত। তখনই ড্যাডের ফোনে একটা ইমেল আসে। কোরিয়ার আইন অনুযায়ী 15 বছরের ভিতর যদি কোনো আসামিকে শনাক্ত করা না যায় তাহলে পরবর্তীতে কেসটা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। কোরিয়া থেকে একজন পরিচয় গোপন রেখে মেসেজ পাঠায় যে একজন খুনি একটা ছোট বাচ্চাকে রেপ করে নৃশংসভাবে খুন করে পালিয়ে গিয়েছিল। 15 বছরের আসামিকে পুলিশ ধরতে পারেনি। 15 বছর পর কেস নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর খুনি আবারও প্রকাশ্যে আসে, কিন্তু পুলিশ বা প্রশাসন কেউই এই বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। লোকটা ড্যাডের কাছে সাহায্য চাই। ড্যাড যেন কোরিয়ায় গিয়ে নিউজটা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে, মেয়েটির পরিবারকে সুষ্ঠু সুবিচার পাইয়ে দিতে সাহায্য করে। সেই রাতে মেয়েটির খুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে ড্যাড ঘুমন্ত আমির দিকে তাকিয়েছিল স্তব্ধ হয়ে। মেয়েটির পরিবারের জায়গায় নিজেকে দাঁড় করাতে অনুভব করলো কষ্টগুলো তীরের ফলার মতো যন্ত্রণাদায়ক। সেই রাতে সিদ্ধান্ত নেয় ড্যাড কোরিয়ায় যাবে, মেয়েটির পরিবারকে সুষ্ঠু বিচার পাইয়ে দিবে যে করেই হোক। মম সবসময় খুবই সাপোর্টিভ ছিল এবং সত্যের পক্ষে সচল ছিল। ড্যাডের বেপরোয়া কাজগুলোকে খুবই সম্মান করত। সেই দিন আর ঘুমায়নি ড্যাড। সারা রাত আমাকে বুকের মাঝে চেপে ধরে রেখেছিল। হয়তো সেদিন ড্যাড বুঝে গিয়েছিল আর কোনো দিন ফিরে আসবে না, তাই শেষবারের মতো মেয়েকে বুকের মধ্যকারে সমস্ত উষ্ণতা দিয়ে গিয়েছিলেন। পরের দিন রাতে ফ্ল্যাটেই কোরিয়ায় চলে যায় ড্যাড, আমাকে ঘুমন্ত অবস্থায় রেখে। আমি সজাগ থাকলেও ড্যাড কখনোই আমাকে রেখে যেতে পারতো না। আমার চোখের পানি সোজা গিয়ে নাকে বিঁধত ড্যাডের বক্ষ পিঠে। ঘুম থেকে উঠে ড্যাডকে না পেয়ে খুব কান্না করছিলাম আমি। মম নিজেও কান্না করতো আমার আড়ালে, তবুও আমার সামনে শক্ত থেকে আমাকে আশা দিত খুব শীঘ্রই ড্যাড চলে আসবে আমাদের মাঝে। ভাবেই পার হয়ে যায় কিছুদিন। হঠাৎ করে ড্যাডের নাম্বার সুইচ অফ দেখাতে থাকে। চিন্তায় পড়ে যায় মম, কারণ ড্যাড যত ব্যস্ততায় থাকুক না কেন আমাকে না দেখে থাকতেই পারতো না। এইভাবে পার হলো আরও 2 দিন।
নানাভাবে চেষ্টা করেও ড্যাডের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় মম। ধীরে ধীরে মম নিজেও সংযম হারিয়ে ফেলতে শুরু করে। আমাকে বুকে নিয়ে কান্না করতো ড্যাডের জন্য। কত রাত আমরা না ঘুমিয়ে পার করেছি, শুধুই কাঁদতাম খালি বাসায়। আশায় চেয়ে থাকতাম ড্যাডের জন্য। এই বুঝি আসলো, এসেই হাঁটু গেড়ে বসে 2 হাতে জড়িয়ে দিয়ে বলবে, পাপার প্রিন্সেস কোথায়? হ্যাঁ, ড্যাড আসে কিছুদিন পর, তবে লাশ হয়ে। এলিজাবেথের কণ্ঠ ভেঙে আসে, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। কারা ড্যাডকে মেরে কাফিনে করে লাশ পাঠায় জানো রেশমা? আমার ড্যাডের বুক ছেড়ে কলিজা রেখে গিয়েছিল ওরা। ড্যাডকে খুবই নৃশংসভাবে খুন করে ওরা। ড্যাডের ক্ষতবিক্ষত লাশটাও আমাকে দেখতে দেয়নি কেউ। ড্যাডের লাশ দেখে মম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল আমার সামনে। আমি ছুটে গেলাম মমকে ধরার জন্য, কিন্তু পুলিশরা আমাকে দেয়নি মমের কাছে যেতে, দেখতে দেয়নি আমাকে ড্যাডকে একবারের জন্য। আমার কান্না কারো বুকে লাগেনি সেদিন। এইটুকু বলে বুকে হাত চেপে হাঁপাতে থাকে এলিজাবেথ। নিশি একটু পরপর নাক টানছে। শক্ত হৃদয়ের অধিকারী লুকাসও স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ক্রন্দনরত এলিজাবেথের দিকে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে আছে এলিজাবেথের পানে, তারও চোখের পাতা ভেজা। এলিজাবেথ আবারও বলতে শুরু করলো। মৃত্যুর মেনে নিতে পারেনি মম, মানসিকভাবে ভেঙে পড়ে একেবারে। মমের পরিবার তখনও একবারের জন্যই মমকে দেখতে আসেনি। পুলিশ তদন্ত করেও খুনিদের বের করতে পারেনি। একদিন ড্যাডের কাছে যাব বায়না ধরতেই কাঁদতে থাকি আমি। সেদিন না পেরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমবার আমার গায়ে হাত তুলে মম মতো আচরণ করতে শুরু করে, আমার মুখ চেপে ধরে কান্না থামানোর জন্য। মমের পাগলামি দেখে ভয়ে আমার কান্নার তোর আরও বাড়তে থাকে। মম নিজের মধ্যে ছিল না সেদিন। আমার কান্নার শব্দগুলো মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছিল। উপায়ন্তর না পেয়ে আমার মুখে বালিশ চাপা দিয়ে ধরে মম। নিঃশ্বাস নিতে না পেরে হাত পা ছুঁড়তে থাকে। যখন আমার কোনো সারা শব্দ না পাই, তখন মমের হুঁশ ফেরে। মুখ থেকে বালিশ সরিয়ে আমার নীল হয়ে যাওয়া মুখ দেখতে পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে মম। পাগলের মতো প্রতিবেশীদের দরজায় দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। স্থানীয় কয়েকজন সাহায্য আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ভাগ্যের জোরে সেদিন বেঁচে যায়, কিন্তু অপরাবোধ মমের মধ্যে থেকে যায়নি। আমাকে হসপিটালে রেখে মম বাড়ি ফিরে আসে। আমাকে রেস্কিউ করা আঙ্কেল রাতে আমাকে নিয়ে বাসায় ফিরলে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় মমকে। মম সুসাইড করে সেদিন। এতদিন যাকে শেষ সম্বল মনে করে বেঁচেছিল, আজকে তারই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, তা মেনে নিতে পারেনি মম। কিন্তু এখানে থেমে থাকে না। দিন দিন মমের পাগলামি বাড়তে থাকে। হুটহাট অকারণে কাঁদতো, হাসতো, সারা রাত বারে পড়ে থাকতো, নেশা করে বাড়ি ফিরতো রোজ রোজ। আমি মমকে দেখে ভয় পেয়ে কান্না করলে মারতো আমাকে, আবার হুঁশে ফেললে আমার সারা মুখে চুমুতে ভরিয়ে দিত। বুকের সাথে চেপে ধরে কান্না করতো চিৎকার করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি। একা থাকতে না পারা আমাকে দিনের পর দিন পুরো বাসায় একা থাকতে হতো। স্কুলের যাওয়া বন্ধ হয়ে যায় আমার। চঞ্চল আমি হুট করে শান্ত হয়ে গেলাম। একদিন মম সিদ্ধান্ত নেয় কোরিয়ায় যাবে, নিজে খুঁজে বের করবে ড্যাডের খুনিকে, জীবন ঝুঁকিতে ফেলে হলেও। কিন্তু আমার জীবন রিস্কে ফেলতে চাইনি মম। 10 বছর পর আবারও দেশে ফিরে মম। ততদিনে আমার দাদা দাদু মারা যায়, যার কারণে চাচার কাছে আমাকে ভরসা করে রেখে গিয়েছিল মম। সেদিনও আমি বুঝতে পারিনি আর কোনোদিন মমকে দেখতে পারবো না আমি। ড্যাডের মতো সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো মমকেও। চলে যাওয়ার সময় মম গাড়িতে উঠেও আবার দৌড়ে ছুটে আসে আমার কাছে। চাচা আমাকে ধরে রেখেছিল। আমি মমের কাছে যাবার জন্য কান্না করছিলাম। মম এসে এক টানে আমাকে বুকের সাথে মিশিয়ে নেয়। শেষ আলিঙ্গনে খুব কেঁদেছিলাম আমরা। সেদিন পথের মানুষেরাও দেখেছে মমের কান্না। হাউমাউ করে কেঁদেছিল মম আমাকে বুকের সাথে চেপে ধরে। আমার সারা মুখ চুমুতে ভরিয়ে দিয়েছিল শেষবারের মতো। যাবার আগে গভীরভাবে অদর ছুঁয়ে দিয়ে বলেছিল, মম ওয়েলকাম ব্যাক সোন বেডা। কিন্তু ড্যাডের মতো মমও কথা রাখেনি, ফিরে আসেনি কেউ। একটা সময় আশা ছেড়ে দিয়ে নিজের জীবন করুণ বাস্তবতা মেনে নিলাম। 12 বছর বয়সে আবারও চাচাতো ভাইয়ের কুৎসিত নজরে শিকার হই। কারণে অকারণে সুযোগ পেলেই গায়ে হাত দিত সংবেদনশীল জায়গাগুলোতে। শুধুমাত্র চাচার জন্য বেঁচে যেতাম বারবার। হ্যাঁ, আমার চাচি কথা রেখেছিল মমের, আমাকে দেখে রাখতো, খুব ভালো মতো দেখে রাখতো।
আর একটু পর পর এসে দেখে যেত আমি ঠিক কাজ করছি কিনা। রাতে ঘুম থেকে উঠে এসেও দেখে যেত আমি রান্নাঘরের মেঝেতে শুয়েছি কিনা। খুঁটে খুঁটে দেখতো বাসি তরকারিগুলো খেয়েছি কিনা। বেশি দেখতে গিয়ে আমাকে ঘরবন্দি করে দিল, পড়াশোনা বন্ধ করে দিল। সবাই আমার রূপের প্রশংসা করতো, এগুলো চাচি মেনে নিতে পারতো না। এতে চাচাও তেমন কিছু বলতো না, কারণ কিছুদিন স্কুলে গিয়েই এলাকার সকলের নজরে পড়ে গিয়েছিলাম আমি। বাজে বখাটে ছেলেরাও বিরক্ত করতেই থাকতো। চাচাও ড্যাডের মতোই ভয়ে থাকতো আমাকে নিয়ে, ভয় পেত আমার রূপকে। চাচা আমাকে বই খাতা কিনে এনে দেয় বাসায় পড়ার জন্য, কিন্তু সেই সুযোগ আমি পেলাম কই। চাচির কাছে তালিকায় শেষ হতো না। রাশিয়ান স্কুল আর বাংলাদেশের স্কুলের পড়ার মধ্যে অনেক ব্যবধান। আমি অনেক এগিয়েছিলাম। আমার চাচাতো বোন আমার 1 বছরের ছোট হলেও ওকে আমি পড়াতাম, যার কারণে চাচি আমাকে একটু সুযোগ দিত পড়ানোর জন্য। সেখানে শর্ত ছিল যদি সব কাজ শেষ করে পড়তে পারি তবেই। পড়ার প্রতি আমার আগ্রহ ছিল খুব ছোট থেকেই। কাজের জন্য দিনে পড়া হতো না, সকল কাজ শেষ করে রাতে রান্না করে এক কোণায় মোমবাতি চালিয়ে পড়তাম। চাচা দেখে চোখের পানি ফেলতো, তাও কিছুই বলতে পারতো না চাচির জন্য। চাচি কিছু হলেই মরে যাওয়ার ভয় দেখাতো, শুধু চোখের পানি ফেলতাম আড়ালে। চাচির কত মার, নোংরা কথা, বোনের কটু কথা, ভাইয়ের বাজে দৃষ্টি, সব কিছু সহ্য করে বেঁচেছিলাম শুধু এটা ভেবে মম আসবে একদিন। মম আমাকে কথা দিয়েছে তো, ওই জন্য হলেও তো আমাকে বাঁচতে হবে। কিন্তু দিনের পর রাত হয়, মাস গড়িয়ে বছর আসে, তবুও মম আসে না। বারবার নিরাশ হয়েও এখনো মনের কোণে সুপ্ত আশার আলো জ্বলে ওঠে, মম আসবে, আমাকে কথা দিয়েছে তো। এসব চক্করে আমার মন হয়ে গেল শক্ত ধাতুর মতো। নিজের হাতে খেতে না পারা আমিও রান্না করেছি কাটা হাত দিয়ে। এক কাপড়ে দিনের পর দিন পার করেছি, মেঝেতে ঘুমিয়েছি বছরের পর বছর। এইভাবেই আমি টের পেলাম আমার বুকে সমুদ্র সমান আফসোস, যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাব, নিঃশেষ হয়ে যাব। কান্না করা ছেড়ে দিলাম, বাইরের আলো দেখার আশা ছেড়ে দিলাম, রাজকন্যা থেকে চাকরানির জায়গা মানিয়ে নিলাম। সেদিন থেকে আমি না পাওয়া আফসোসকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম সুখ আমার জন্য না, আমি বিধ্বংসী। যা কিছু আমি পাই নাই তা পাইলে বরং আরও কষ্ট হতো। সেদিনের পর থেকে আত্মহত্যা করার চিন্তা বাদ দিয়ে দিলাম মাথা থেকে। হয়তো একদিন আমারও কেউ আসবে সুখের আলো নিয়ে, ড্যাডের মতো রাজকুমার আমার জীবনেও আসবে, আর মমের মতো আমিও ত্যাগী হব। মম আমাকে 2 হাত ভরে দোয়া দিবে, সব কিছু ভুলে শুধু তাকেই চাইব। এটাও একটা মিথ্যা সান্ত্বনা বলা যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয় সেই মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি, আমার নিয়তির মতোই। এলিজাবেথের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে শেষের কথাগুলো বলার সময়। রেশমা ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছিল, ঠিক তখনই পায়ের শব্দ শোনা যায়। একজন দ্রুত পায়ে এগিয়ে আসছে। সবাই ভয় কাতুরে চোখে পেছনে ফিরে তাকায়, দেখতে পায় রিচার্ডকে। পিছনে ন্যাশোর হাতে ল্যাপটপ। ঠান্ডা ও স্থিরভাবে এগিয়ে আসছে রিচার্ড। এলিজাবেথের শরীরে শিউরে ওঠে রিচার্ডকে দেখে। রিচার্ডের মুখে কোনো পরিবর্তন নেই, অভিব্যক্তি একদমই স্বাভাবিক, শান্ত। লুকাস ভয়ে গভীর শ্বাস ফেলে, গর্জনের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু রিচার্ডের রাজধরন তার সব চিন্তা ভুল প্রমাণ করে দেয়। রিচার্ড কিছু না বলেই এগিয়ে সিঁড়ির দিকে যেতে থাকে। হঠাৎ থেমে যায় রিচার্ড, পেছন ফিরে না তাকিয়ে শুধু এক শব্দে এলিজাবেথকে ডাকলো, রেড। এলিজাবেথের উত্তরের অপেক্ষা করলো না রিচার্ড, রুষ্ট গলায় বলল, If life fucks you hard, just mourn. সাথে সাথে রিচার্ড সিঁড়ি বেয়ে উপরে চলে গেল, যেন কিছুই হয়নি। ন্যাসো থতমত খেয়ে গিয়ে কোনো দিকে না তাকিয়ে সরাসরি গেস্ট হাউসে চলে গেল। এলিজাবেথের চোখে পানি অচেনা এক গতিতে শুকিয়ে গিয়েছিল, কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথ বাকি খাবারগুলো শেষ করলো। এলিজাবেথ হাত ধুয়ে টেবিলে বসতে যাবে, তার আগেই রিচার্ড ঝড়ের মতো এসে ওকে কোলে তুলে নিল। আচরণে এলিজাবেথের চোখ ছানা ভরা হয়ে যায়, এক মুহূর্তে দম আটকে আসে। রিচার্ড সরাসরি এলিজাবেথকে রুমে নিয়ে চলে গেল। ঠান্ডা ঢোক গিলতে থাকে এলিজাবেথ। একেবারে রুমে নিয়ে গিয়ে নামালো রিচার্ড। রিচার্ডের পরনে এখনো সেই কালো শার্ট, উপর থেকে শুধু কোটটা খুলে ফেলেছে। হঠাৎ গলায় ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে সম্বিত ফিরে পায় এলিজাবেথ। এতক্ষণ চোখ মুখ খিচে রেখেছিল ভয়ে।
রিচার্ডের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের কাঁধে। একদম খুব নিকটে এসে কাঁধের উপর ঝুঁকে গলায় কিছু পরিয়ে দিচ্ছে রিচার্ড। অজান্তেই এলিজাবেথের হাত চলে যায় গলায়। রসগোল্লার মতো গোল গোল চোখগুলো বেরিয়ে আসার উপক্রম। রিচার্ড এলিজাবেথের কানে লতির কাছে মুখ নিয়ে হাসকি স্বরে অস্পষ্টভাবে আওড়ায়। Be a good girl, and you will surely get everything you desire. বলেই তৎক্ষণাৎ ওয়াশরুমে চলে যায় রিচার্ড। এলিজাবেথের চোখ থেকে এখনো বিস্ময়তা কাটছে না। কুটিল হাতে এখনো ধরে রেখেছে গলার মধ্যে লেপ্টে থাকা সরু চিকন চেইন, যেটার মধ্যে ঝোলানো রিচার্ডের সেই রিংটা, যার রিচার্ড দিয়েছে তাকে মাত্রই। দিয়েছে অন্ধকারের অভিশপ্ত মহারাজ, বিষাদ রাজ্যের রাজা। খুব সুন্দরভাবে মানিয়েছে এলিজাবেথের গলায় চেনটি। দুধে আলতা চামড়ার চেনটি তেমন না ফুটলেও রিংটি মুক্ত ঝিনুকের মতো ফুটে রয়েছে। আমি ভালোবাসি বা ঘৃণা করি, মাঝে মাঝে গেছে না। উদারতাকে মানি, কৃপণতাকে ঘৃণা করি। ধ্যান ভাঙে এলিজাবেথের। পিছনে ফিরে দেখলো রিচার্ড ওয়াশরুমের দরজায় কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, উন্মুক্ত শরীর। এই প্রথম রিচার্ডের সমুদ্র নীল চোখে চোখ রেখে কথা বলল এলিজাবেথ। কথার পারতি বলল, এটা তোফা না? বাক্য পরিপূর্ণ করতে পারল না এলিজাবেথ। তার আগেই থামিয়ে দেয় রিচার্ড। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, তোফা নে, রাতের জন্য। ভালোবাসা আমার জন্য অচেনা শব্দ। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল মাত্রই ক্ষুদ্র অনুভূতির জোয়ারে ভাসতে থাকা অন্তঃকরণ। আবারও নিজের জায়গা ও ভোগের পাত্রী ভেবে চোখ ভিজে এলো। রিচার্ড নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে দেখতে থাকলো এলিজাবেথের কান্না। তবুও পৈশাচিক বিধ্বস্ত মস্তিষ্কে কোনো সাড়া ফেলল না। You look like a school girl, Red. অদ্ভুত প্রশ্নবান তেড়ে আসে রিচার্ডের কাছ থেকে। কপালের সূক্ষ্ম ভাঁজ পড়ল এলিজাবেথের। চোখ খুলে ফিরে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের দু চোখে সন্দেহ সংকুচিত হলো। এক কাঁধ ওয়াশরুমের দরজায় ভর দিয়ে বুক বেঁধে দাঁড়িয়ে আছে। রিচার্ডের পেটানো শরীরে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলল এলিজাবেথ। অতঃপর তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে নেয়, শক্ত গলায় বলল, আই অ্যাম নট। রিচার্ডের গুরু গম্ভীর গলা। Does this mean you are an adult? আই অ্যাম 20, বাই দ্য ওয়ে, নট 19। Are you? এক পা করে এগোতে থাকে রিচার্ড। কণ্ঠস্বর ধীরে ধীরে গ্রাস হতে থাকে। পুরুষালী কামনায় গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মাই বার্থডে ওয়াজ ফিউ ডেজ অ্যাগো। I will be 31. ওহো। রিচার্ড এসে এলিজাবেথের শরীর ঘেঁষে দাঁড়ায়। রিচার্ডের সংস্পর্শে স্তম্ভিত হয়ে যায় এলিজাবেথ। বুক শুকিয়ে এলো। রিচার্ড এক হাতে এলিজাবেথের পেট পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। এলিজাবেথের মাথা ঠেকলো রিচার্ডের চওড়া বুকে। রিচার্ড অনড়ভাবে ঝুঁকে থাকলো এলিজাবেথের কাঁধে, দৃষ্টি লাস্যময়ী নারীর আবেদনময়ী অনুরূপ সংকীর্ণ অংশে। আজ কিছু সময় দিল এলিজাবেথকে কাঁপাকাঁপি করার জন্য। So, you're perfect now, huh? No more sickness, right? I am the starving, right? প্যাঁচানো হাত ঘুরিয়ে এক ধাক্কায় এলিজাবেথকে বেডে ফেলে দিল রিচার্ড। থুবড়ে পড়া মুখ তুলে তাকাতে তাকাতে রিচার্ড ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের ওপর। হামলে পড়ার সময় হঠাৎ এলিজাবেথের চোখ যায় রিচার্ডের কানের পাশটায়। চোখ বড় বড় হয়ে নিঃশ্বাস আটকে আসে এলিজাবেথের। গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ন্যাশু ড্রাইভ করছে। পাশের সিটে লুকাস বারবার ফ্রন্ট মিরর দিয়ে রিচার্ডকে দেখছে। তারা জানে না কোথায় যাচ্ছে তারা। রিচার্ড ট্যাবে কি যেন ঘাটাঘাটি করছে সেই কখন থেকে। গলা খাসকে দিয়ে গলা পরিষ্কার করে নিল লুকাস। আমতামতে করতে থাকে। মানে কোথায় যাচ্ছিস বস? মরতে। ট্যাবের দিকে দৃষ্টি রেখেই নিরুদ্বেগ ভাব নিয়ে বলল রিচার্ড। বুক শুকিয়ে এলো লুকাসের। সে মারতে পারলেও মরতে ভয় পায়। রিচার্ড এবার মাথা তুলে তাকায় লুকাসের উৎকণ্ঠিত অপয়ে। পরপর জলদ গম্ভীর গলায় বলল, যাবে না? লুকাসের তাৎক্ষণিক জবাব, জি বস, অবশ্যই যাব। বাঁকা হাসে রিচার্ড। লুকাসের দিকে একটা টিকিট এগিয়ে দিয়ে রুষ্ট গলায় বলল, বাকিরা যাওয়ার পর বলে দেব। পরপর ন্যাশুর দিকে তাকিয়ে বলল, ন্যাসা আমাদের নামিয়ে দিয়ে যা বলেছে সরাসরি সেই কাজে যাবে। মাথা নাড়ায় ন্যাসু। লুকাস টিকিটের দিকে তাকাতেই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। আবার কিছুটা ভালো লাগাও কাজ করলো শক্ত হৃদয়ে। রিচার্ডের দিকে তাকিয়ে বলল, বস আমি অন্য কাজে যাব। আর কোনরূপ প্রশ্ন করে না লুকাস। চেহারার সন্তুষ্টির ছাপ ফুটে উঠল।
রিচার্ড ট্যাব থেকে দৃষ্টি সরিয়ে বাইরে তাকালো। মাথায় অনেক প্রশ্ন, তবুও ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘন ঘটা। ঈশান করে মেঘ জমেছে, ধূসর মেঘের ছায়ায় বিষণ্ণ হয়ে আছে গোধূলি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা রাত্রির পর্দা টেনেছে ধরিত্রে। রূপালী থালার মতো গোল চাঁদ আড়াল হয়ে গিয়েছে কালো মেঘের আড়ালে। অমাবস্যার কালো রঙে তলিয়ে যাচ্ছে ভুবন। ঘুটঘুটে অন্ধকারে ঘন জঙ্গলের লম্বা লম্বা দানবীয় গাছপালা অভিশপ্ত মূর্তির মতো লাগছে। ঘন কালো জঙ্গলে বাগান বাড়িটি কোনো পরিত্যক্ত রাজপ্রাসাদের চেয়েও কম মনে হচ্ছে না। অকস্মাৎ শরীর শিউরে ওঠার মতো দমকা শীতল হাওয়া বয়ে গেল বাগান বাড়ির প্রাঙ্গণে। হঠাৎ করেই বাগান বাড়ির সমস্ত ইলেকট্রিসিটি লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। অজ্ঞাত গুপ্তচর এক এক করে প্রতিটি কোণা সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দিল। থমথমে আবহাওয়ায় গোমট পরিবেশে শোকে গেয়ে উঠল। মুহূর্তেই শ্মশান ঘাটের মতো গা ছমছম ভাবে সংগোপন আতঙ্কে রূপান্তরিত হলো পুরো বাগান বাড়ি। রাত তখন 11টা। নীরবতা ভেদ করে কেবলই ভেসে আসছে সশস্ত্র গার্ডদের ভারী বুটের চাপা শব্দ। তারা পায়চারি করছে নির্লিপ্তে সতর্ক ভঙ্গিতে। হঠাৎ তাদের দৃষ্টি আটকে আকাশের দিকে। একটি হেলিকপ্টার বাগান বাড়ির আকাশে বারবার চক্কর দিচ্ছে, অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে। কপালে চিন্তার ভাঁজ পড়ে গার্ডদের। মুহূর্তেই অ্যালার্ট হয়ে ওঠে সবাই। কানে থাকা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে দ্রুত বার্তা বিনিময় হয়। বাগান বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে দেখা গার্ডরা দ্রুত অবস্থান নেয় আরো সতর্কভাবে। এদিক ওদিক নজর বোলায়, সন্দেহের ছায়া খুঁজে বেড়ালো অন্ধকারে। গার্ডদের একজন ন্যাশোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে ন্যাশোর কোনো সাড়া না পেয়ে অবিলম্বে বিপদ সংকেত পাঠিয়ে রাখে। সবাই নিজ উদ্যোগে পাখি শিকারীর মতো নিখুঁত নিশানায় বন্দুকের সরু নল তাক করে ধরল হেলিকপ্টারের দিকে। সেফটি লক খুলে ফেলে আঙুল রাখলো ট্রিগারের ওপর। চাপা উত্তেজনা আর ক্ষীণ এক ধৈর্য নিয়ে অপেক্ষা করছিল তারা। সামান্যতম ঝুঁকির ইঙ্গিত পেলেই গর্জে উঠবে আগুনের ঝলক, ভেদ করবে নীরব রাতের বুক। আচমকা হেলিকপ্টারটি নিচের দিকে নামতে শুরু করে। গার্ডরা একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে। পরবর্তীতে তাদের সন্দেহের রেখা ক্ষণিকের জন্য ঝাপসা হয়ে যায়। ধীরে ধীরে তারা বন্দুকের নল নামিয়ে ফেললো। সতর্কতার বজায় রেখেই একত্রিত হয় একজোট হয়ে। সবাই ভেবেছে রিচার্ড এসেছে। রিচার্ড দেশের বাইরে গিয়েছে আজ 3 দিন। আজ এমন হঠাৎ আগমন তার জন্য নতুন কিছু নয়। প্রায়শই রিচার্ড হেলিকপ্টারে করে আসা যাওয়া করে, আর মাঝে মধ্যেই এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়ে গার্ডদের সতর্কতার পরীক্ষা নেয়। এই পরীক্ষায় ঠিকই করে দেয় কারা যোগ্য কারা অযোগ্য। যারা উত্তীর্ণ হতে পারে তাদের নিয়ে যাওয়া হয় ইতালিতে। সেখানে তারা সরাসরি ড্রাগন গ্রুপের হয়ে কাজ করার সুযোগ পায়। কিন্তু যারা ব্যর্থ হয় তাদের জন্য অপেক্ষা করে এক ভয়াবহ উপহার, নিঃশ্বাসরুদ্ধ মৃত্যু। রিচার্ড কায়নাত এক হৃদয়হীন, নৃশংস, হিংস্র শিকারী। তার হৃদয় পাথরের মতো কঠিন, মস্তিষ্ক পৈচাসিক আর সাইকোটিক। দুর্বলতা ধৃষ্টতার চোখে ঘৃণার প্রতীক। সে কেবল শক্তি, দৃঢ়তা আর নির্মমতার ভাষা বোঝে। তার দুনিয়ায় জায়গা আছে কেবল শক্তদের, আর বাকিদের জন্য শুধুই শেষের প্রহর। সকল গার্ডরা নত দৃষ্টি নিবিষ্ট করে দাঁড়িয়ে থাকলো। অনিশ্চিত উত্তেজনায় বুক ধরফর করতে থাকে কারো অজান্তেই। হেলিকপ্টারটি আরো নিচে নেমে আসতে থাকে। তার দৈত্যাকার প্লেটগুলো ঘূর্ণয়মান ঝড়ের মতো বাতাসকে ছিঁড়ে ফেলছে তীব্র শব্দে। সেই ঘূর্ণ বাতাসে সোজা পায়ে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে পড়ল গার্ডদের জন্য। হঠাৎই অপ্রত্যাশিতভাবে হেলিকপ্টার থেকে এক ধরনের তরল পদার্থ বৃষ্টির মতো ঝরে পড়ে তাদের উপর। মুহূর্তের মধ্যেই তা বাষ্পে পরিণত হয়ে চারপাশে মিশে যায়, স্নায়ুর মতো অদৃশ্য কিন্তু প্রাণঘাতী। গার্ডরা চেষ্টা করে সজাগ থাকতে, কিন্তু বাষ্প নাকে পৌঁছাতেই শরীরের নিয়ন্ত্রণ হারালো তারা। একের পর এক টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে। হেলিকপ্টারের ককপিটের পাশে বসে থাকা এক সাদা শুভ্র পাঞ্জাবি পরিহিত ব্যক্তি এই দৃশ্য উপভোগ করল খুব। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক নিঃশব্দ ঠান্ডা বাঁকা হাসি। চোখের কোণে কোনো করুণা নেই, কেবল নির্দয় দীপ্তি। ককপিটের দিকে এক নিঃশব্দ ইশারা করলো পাঞ্জাবি পরিহিত লোকটি। হেলিকপ্টার এবার ধীরে ধীরে নেমে আসে সুইমিং পুলের পাশের বিস্তৃত ফাঁকা জায়গাটায়। বিশাল ব্লেডের বাতাসে সদ্য গজানো কোমল গাছগুলো দুলতে থাকে। হেলিকপ্টারের দরজা খুলে বেরিয়ে আসলো সেই সাদা পাঞ্জাবি গায়ে চাপানো লোকটি। বাতাসের তোড়ে তার কুকড়া চুলগুলো এলোমেলো হয়ে উঠছে অবাধ্যতার ঘোষণা দিয়ে। তার পেছনে পেছনে নেমে আসে আরো দুজন, পরনের সেফটি জ্যাকেট,
মুখ ঢাকা, নাইট আউল মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তাদের চেহারা অস্পষ্ট, কিন্তু চলার ভঙ্গিতেই ফুটে উঠেছে অদ্ভুত এক কঠোরতা। পাঞ্জাবি পরিহিত সেই অমানবিক হাসির মানুষটি দ্রুত পায়ে এগিয়ে যায় সদর দরজার দিকে। ঠোঁটের কোণে লেপ্টে আছে এক রহস্যময় বিজয়ের হাসি। পেছনে ছদ্মবেশী প্রহরী দুজন ছায়ার মতো সঙ্গ দিচ্ছে। তাদের পেটানো শরীরের গঠন শক্তিশালী, তবে চমকপ্রদ নয়। তাদের আসল ভয়াবহতা লুকিয়ে আছে বাহুর পেশিতে নয়, বরং অনন্ত অন্তরের অন্ধকারে। সদর দরজাটি ভিতর থেকে শক্ত করে লক করা ছিল। লোকটি সামান্য ঘাড় ঘুরিয়ে তার প্রহরীদের দিকে তাকালো শুধু। মুখে কোনো উত্তেজনা বা তাড়া নেই। ইঙ্গিত পেয়ে প্রহরী দুজন সামনে এগিয়ে যায়, আর তাদের রাজা এক পা পিছিয়ে দাঁড়ালো। দুজন বলিষ্ঠ কাঁধ দিয়ে পরপর কয়েকবার দরজায় আঘাত আনে। ধাতবের গর্জন ভেসে আসে নির্জনতার বুক চিরে। অবশেষে ভেতর থেকে দরজার ছিটকিনি টেনে খুলে গেল। ছিমছাম গরনের হলেও তাদের শারীরিক শক্তি প্রমাণিত হয় এই এক মুহূর্তেই। পাঞ্জাবি পরিহিত সেই রহস্যময় মানুষটি ঠোঁটের কোণে আরও একবার ঠান্ডা তীক্ষ্ণ হাসি টেনে নেয়। এক অদ্ভুত তৃপ্তি আর অমানবিক আনন্দের ছোঁয়া নিয়ে হেঁটে গেল ভিতরে। বিকট শব্দে ঘুম থেকে লাফিয়ে ওঠে রেশমা। স্নায়ুর মধ্যে তীক্ষ্ণ কাঁপনে বুক শুকিয়ে আসে। বাগানবাড়ির ভিতরে এখন শুধু সে, নিশি আর এলিজাবেথ, এই তিনজনই আছে। ন্যাশো তো ইতিমধ্যেই রিচার্ডের দেওয়া কাজে নিযুক্ত। তাহলে এত রাতে কে আসলো? রিচার্ড? না, রিচার্ড আসলে কখনো এমন ভাবে আসবে না। 3 দিন ধরে রিচার্ড কোনো যোগাযোগ করেনি। ওটা কি ধরনের শব্দ ছিল? দরজা ভাঙার শব্দ? নিজের স্বর্গরাজ্যে তো কেউ চোরের মতো ঢুকবে না। ঘুমন্ত নিশির দিকে এক মুহূর্ত তাকিয়ে দেখে সে শান্ত, অশ্রুপ্লাবিত শীতল নিঃশ্বাসে ডুবে আছে। তারা দুজনে কিচেনের মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে একসাথে ঘুমায়। কিছুক্ষণ আগেই রেশমা এলিজাবেথকে রাতের খাবার ও ঔষধ খাইয়ে শুয়ে দিয়েছিল। এলিজাবেথ যাকে দেখে এখনো যেন জীবন্ত মৃত এক মূর্তি মনে হয়। কিছুদিন আগে রিচার্ডের করা অমানবিক টর্চারের পর থেকে একেবারে চুপ হয়ে গেছে। যতটা সম্ভব সুস্থ হতে হয়েছিল, কিন্তু সেদিনের পর থেকে এলিজাবেথের মুখে কোনো কথা নেই। রেশমা বুঝতে পারে না কেন এলিজাবেথ হঠাৎ এমন চুপ হয়ে গেছে, কিন্তু অন্তরের গভীর থেকে অনুভব করতে পারে এলিজাবেথের ভিতর কোনো এক সত্তার মৃত্যু ঘটেছে। হয়তোবা আর কোনো শক্তি নেই তার জীবনে বা মননে, যা তাকে পুনরায় জাগিয়ে তুলবে। নিশির ঘুম খুবই গভীর, তাই এত শব্দেও ঘুম ভাঙেনি। বুকে সাহস সঞ্চয় করে উঠল রেশমা। নিঃশব্দে নগ্ন পা ফেলে ডাইনিং এরিয়া থেকে উঁকি দিল রেশমা। সামনে তাকাতেই ভয়ে শিউরে উঠল সর্বাঙ্গ। 3 জন লোক এদিকে আসছে। অন্ধকারের জন্য অভয় অস্পষ্ট হলেও রেশমা বুঝতে পারে এটা রিচার্ডের দলবন্ধায়। উচ্চতা এবং স্বাস্থ্য কোনো দিক দিয়েই এরা রিচার্ডের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। শুধুমাত্র সামনের জনকে দেখতে একটু সুস্বাস্থ্যের অধিকারী, সেই সাথে পেটানো শরীর। রেশমা শুকনো ঢোক গিলে কিচেনে গেল আবারও। কিচেনের ক্যাবিনেটের উপর দাঁড়িয়ে সরু ফাঁকা জায়গা দিয়ে বাইরে তাকালো। সোডিয়াম আলোতে দেখা যাচ্ছে গাডরা মাটিতে লুটিয়ে পড়ে আছে নিস্তেজ। এবার ভয়ে শরীর কাঁপতে থাকে রেশমার, কাঁপছে চোখের পাতা। তাকালো ঘুমন্ত নিশির দিকে, যে বেঘরে ঘুমাচ্ছে। দিন দুনিয়ার কোনো খবর নেই। রেশমা ঠোঁট গোল করে পরপর 3 বার শ্বাস ছাড়ে। গুটি গুটি পায়ে নিশির কাছে গিয়ে কম্বল দিয়ে আপাদ মস্তক ঢেকে দেয়। নিজের মাথার বালিশটা নিশির কানের উপর দিয়ে রাখে, যেন শব্দ কর্ণপাত না হয়। রেশমা আবারও ছুটে যায় ডাইনিং এরিয়ায়। ওরা ইতিমধ্যে লিভিং এরিয়ায় চলে এসেছে। ভয়ের সংকীর্ণে শরীর থেকে নিগত শীতল ঘামে জামা শরীরের সাথে আষ্টে জড়িয়ে যায়। রেশমা শব্দ ছাড়া কয়েকটি চেয়ার টেনে বহু কষ্টে নিয়ে ঘুমন্ত নিশির সামনে সাজায়, যাতে বোঝা যায় না এখানে কেউ শুয়ে আছে। এবার এলিজাবেথের কথা ভাবতেই বুকে মোচড় দিয়ে ওঠে রেশমা। যে করেই হোক এলিজাবেথকে বাঁচাতে হবে। যারা এসেছে তারা নিশ্চয়ই ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। শত শত মানুষের রক্ত ঝরছে রিচার্ডের হাতে। শত্রুর অভাব নেই তাদেরই কেউ হয়তো রিচার্ডের অনুপস্থিতির সুযোগ নিয়ে আক্রমণ করতে এসেছে। 3 ছায়ামূর্তির মানব যতই এগিয়ে আসছে, ততই রেশমার কপালের মধ্যভাগের ভাঁজ আরো গভীর হয়ে সংকুচিত হচ্ছে। নিষ্পলক তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো রেশমা। আর একটু কাছে আসতেই বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায়। 2 হাতে মুখ চেপে ধরলো। সামনের লোকটি কৃষ্ণ গহ্বরের মতো গভীর চোখে তাকাতেই চিনে ফেললো। বহুবার টিভিতে দেখেছে তাকে, কিন্তু এত মহৎ একজন মানুষ রাতের আধারে গ্যাংস্টারের বাসভবনে আসার কারণ কিছুতেই বুঝতে পারে না রেশমা। যখন দেখে 3 জন কোনো দিক না
তাকিয়ে সরাসরি সিঁড়ির দিকে পা বাড়ায়, তখনই রেশমা ষষ্ঠ ইন্দ্রিয় তীব্র সংকেত দেয় ওরা এলিজাবেথের জন্যই এসেছে। ওরা নিশ্চয়ই আগে থেকেই জানে যে আজ রিচার্ড বা তার কোনো বডিগার্ডই বাড়িতে নেই। আর চুপ থাকতে পারল না রেশমা। নিজের জীবনের কথা একবার না ভেবেও কিচেন থেকে সবজি কাটার ছুরি নিয়ে দৌড়ে ছুটে যায় ওদের পেছনে পেছনে। দাঁড়ান। রেশমার বজ্রকণ্ঠে বলা কথার কারোর মধ্যে তেমন কোনো ভ্রুক্ষেপের ছাপ দেখা গেল না। মানবটির নির্লিপ্ত ভঙ্গিতে সবিনয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তার পিছু পিছু বাকি দুজনও থেমে যাওয়া পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায়। রেশমার গলা কাঁপছিল ভেতর থেকে, তবুও পরোয়া করে না। বুক ঠুকে চেঁচিয়ে ওঠে, আপনাদের উদ্দেশ্য কি? কেন এসেছেন এখানে? থামে না কেউ। রেশমা ছুটে পিছু পিছু উঠতে থাকে তাদের। আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আপনাকে তো আমরা ভালো মানুষ জানতাম, রাতের আধারে এটাই বুঝি আপনার আসল রূপ? অতর্কিত আক্রমণে হতচকিয়ে যায় রেশমা। দুজনের একজন ঝাঁপিয়ে পড়ে, তার কণ্ঠনালীর শক্ত হাতে চেপে ধরে। রেশমার হাত থেকে ছুরিটা ঝনঝন শব্দে সিঁড়িতে পড়ে যায়। রেশমার দুই চোখ উতল হয়ে উঠল। শ্রাবণের বৃষ্টি ধারার মতো অশ্রু গড়িয়ে পড়ে কার্নিশ বেয়ে। দম বন্ধ হয়ে আসে, বুকের ভেতর হাহাকার জমে ওঠে। তবু ভাঙা গলায় ফুসফুসের শেষ শক্তি দিয়ে চেঁচিয়ে ওঠে, আল্লাহ, দোয়াই লাগে, এমন নিষ্ঠুর হবেন না। এলিজাবেথের রুমের দিকে এগিয়ে যাওয়া লোকটাকে ডাকতে থাকে। গলায় চেপে রাখা হাতের তীরতা আরো বাড়তে থাকে। রেশমার বুকের ভিতর সবকিছু শুকিয়ে যায়। সামনে থাকা মানুষটি যেন এক ক্ষুধার্ত হিংস্র দানব। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, মরার খুব শখ হয়েছে না? রেশমা অস্পষ্ট স্বরে বিলম্বহীন জবাব দেয়, আমার মেয়ের কাছে যেতে হলে আমাকে মেরে যেতে হবে। বাঁকা হাসি দিয়ে লোকটা তার চিবুকে রহস্যময় হাসি ছড়িয়ে দিল। জ্যাকেটের ভিতর থেকে ছোট সাইজের স্টিলের কারামভিটের ছুরি বের করে সোজা ঢুকিয়ে দিল রেশমার পেটে। একদম যেন পাকস্থলীকে খুবলে নিয়ে বেরুলো ছুরিটা। রেশমার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ফিনকে দিয়ে ছিটকে আসা তাজা উষ্ণ রক্তগুলো গিয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা লোকটির মুখে। লোকটির চোখ মুখ কুঁচকে ফেললো। নৃশংস দৃশ্য দেখে ভিতরে ভিতরে কেঁপে উঠলেও নিজেকে যতটা সম্ভব শক্ত রাখলো। বোঝাই যাচ্ছে এসব কাজের জন্য সে মোটেও ধীর নয়। শরীরের স্নায়ুকোষগুলো অকেজো হতে থাকে ধীরে ধীরে। রক্ত চলাচলের গতি কমে আসে। রেশমার চোখের সামনে সব ঘোলাটে হয়ে উঠতে থাকে। তবে শরীরের ব্যথার থেকে বেশি ছটফট করছে এলিজাবেথের কথা ভেবে। রহস্যময় মানুষটার মুখ থেকে দ্বিতীয়বারের মতো শব্দ বের হয়। নিরুত্তেক ভাবে বলল, তোমর। তৎক্ষণাৎ গলায় চেপে রাখা হাত আলগা করে দিলে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে পড়তে থাকে রেশমা। নিশি দু হাতে মুখ চেপে ধরলো। কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙে গিয়েছিল। আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সেই লোমহর্ষক দৃশ্য সেও দেখে ডুকরে কেঁদে উঠলো। তবুও আগানোর সাহস পেল না। অসহায় কাতর চোখে তাকিয়ে দেখতে থাকলো রেশমার নিথর দেহ। কপাল ফেটে রক্ত মেঝেতে আলপনার মতো বিছিয়ে যাচ্ছে। আকুত হয়ে হৃদয় তখনও মৃত্যুর ব্যথা বলে উপরে তাকিয়েছিল। প্রতিটি মায়ের কাছে তার সন্তানই সবকিছু, হোক না তা অন্যের। মাতৃমন গেয়ে ওঠে সন্তানের সমবয়সী কাউকে দেখলেই। নিজের জীবনের কথা না ভেবে শেষ পর্যন্ত লড়েও রেশমা পারল না এলিজাবেথের জীবন বাঁচাতে। চোখে ব্যর্থতার নিশানার ছাপ। সহসায় চোখ বুজে এলো রেশমার। কিছু পড়ার শব্দে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে এলিজাবেথ। দুদিন ধরে স্লিপিং পিলস নিচ্ছে এলিজাবেথ। পরাজিত জীবনে আবারও হেরে গেল সে চরম ভাবে। বেশ কিছুক্ষণ ধরে অনুভব হচ্ছিল ঘুমের মধ্যে কেউ তার উপর ঝুঁকে আছে, এক গুচ্ছ দৃষ্টিতে তাকিয়ে। কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছিল মুখের উপর। গলা শুকিয়ে আসে এলিজাবেথের। ঢোক গিলে বেড সাইড ঝুঁকে পানির গ্লাসটা নিতে গেলে আকস্মিক ভাবে ঘাড়ের পিছন থেকে একটি শক্ত হাত এসে রুমাল দিয়ে মুখ চেপে ধরলো। আবারও ঘুমের জগতে তলিয়ে গেল এলিজাবেথ। কিছু বুঝে ওঠার আগেই বুঝতেও পারল না সব হারিয়ে পাওয়া নতুন কোলো হারিয়ে ফেললো চিরকালের জন্য। মমদাদের মতো রেশমাও তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। সাদা পাঞ্জাবি পরিহিত সেই মানবটি এলিজাবেথের ধনুকের মতো বাঁকানো শরীর কোলে তুলে নিল। ঠোঁটের কোণে বিজয়ের হাসি। এগোতে থাকলো দরজার দিকে। সাজানো পরিবেশ বিধ্বংস হয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লিভিং এরিয়ার কোনো কিছুই আর আস্ত নেই। ভাঙা কাচের গ্লাসের টুকরোগুলো গড়াগড়ি খাচ্ছে লাল রক্তে। ন্যাশো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখ চুপসে রয়েছে। সেও যথেষ্ট পরিমাণ তটস্থ। মেঝেতে সারি সারি কাঠের লাশ পড়ে রয়েছে। শীতের প্রথম প্রভাতে কুয়াশার ভেজা মৃত্তিকায় যেমন শিউলি ফুল বিছিয়ে থাকে, ঠিক তেমনি
কয়েক মিনিটের ব্যবধানে রক্তের বন্যা বয়ে গেছে রিচার্ডের লাক্সারিয়াস ডার্ক থিমের লিভিং এরিয়ায়। রেশমার লাশের উপর সফেদ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। নিশি রেশমার রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো প্রকম্পিত হচ্ছে। খোদিত হিংস্রতার মতো গর্জন শোনা যাচ্ছে শুধু। শূন্য দৃষ্টিতে জমে থাকা ক্রোধের পাহাড় যেন এক দানবীয় শক্তি হয়ে ফুঁসে উঠেছে। অতি ফর্সা শরীরের মধ্যে আগ্নেয়গিরির লাল লাভার মতো এক বিভৎসতা। রিচার্ডের মস্তিষ্ক একেবারে থমকে গিয়ে তার চিরাচরিত পৈচাসিক আত্মার কাছে নত হয়ে গেছে। ক্রোধে মতমত করছে, ধারালো চোয়াল শক্ত হয়ে উঠেছে। ধরা সাপের মতো চোখের আগুন ছড়িয়ে পড়েছে চারপাশে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। উত্তেজিতভাবে ছটফট করছে শুধু। পায়চারি করছে রক্তের উপর দিয়ে অনবরত। আবারও হিংস্র হয়ে উঠল। অবশিষ্ট দুজন গার্ডের মস্তক বরাবর গুলি করে খুলি উড়িয়ে দিল। ওদের হাত পা বেঁধে হাঁটু ভেঙে বসিয়ে রাখা হয়েছিল। মুখমণ্ডল উদ্বিগ্নতায় পূর্ণ ছিল। অতঃপর রক্ত শূন্য হয়ে ধ্বংসের মাঝে হারিয়ে ঢলে পড়ল রক্তের স্রোতে। পাপাচারের নিবিষ্ট এক অন্তহীন মরিচিকা থেকে মুক্তি নিয়ে তারা চিরতরে বিদায় নিল। শুকনো ঢোক গিলতে গিলতে ন্যাশ হয়ে কি আসে, নতজানু হয়ে বলল, বস, হেলিকপ্টার থেকে ক্লোরোফর্ম ছাড়া হয়েছিল। গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই। রিচার্ডের আগুনের মতো জ্বলন্ত চোখ দুটো দেখে ন্যাশো বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করলো। পিছিয়ে আসলো সে। রিচার্ডের চোখের গহ্বরের চারপাশে থাকা নীল রগগুলো হঠাৎ উত্তেজনায় টান টান হয়ে উঠেছে, যেন কোনো আগ্নেয়গিরির লার্ভার মতো এক ভয়ঙ্কর শক্তির প্রতীক। রিচার্ডের মধ্যে উগ্রতা গড়ে ওঠে। তার হিংস্রতা যেন এক ক্ষুধার্ত পশুর মতো প্রবল হয়ে ওঠে। দাঁতগুলো একে অপরকে শক্তভাবে চেপে ধরে গর্জন করতে করতে বলল, I want that motherfucker in my basement. ন্যাসো রিচার্ডের চোখের আগুনে পুড়ে গিয়ে সস্ত্রীক দুপাশে মাথা নাড়িয়ে দাঁড়ায় চুপচাপ। কিছু বলতে সাহস পেল না। রিচার্ডের কোদ বাড়তেই থাকে। পায়ের রক্ত তীর করে মাথায় উঠে যেতে থাকতো। হিংস্র পৈশাচিক মস্তিষ্কের সঙ্গে রেলগাড়ির মতো চেইন টেনে একের পর এক ক্রোধ চিৎকার করতে করতে ছুটে চলেছে। রিচার্ড আবারও পায়ের নিচে পিষে রাখা সফেদ সাদা কাগজের উপর পা সরিয়ে পুনরায় তাকালো লেখাটার দিকে। ইফ ইউ আর এ গ্যাংস্টার দেন আই এম দি প্রেডেক্টর। নিয়ে গেলাম আমার শিকার। হ্যালো কেশি। অপরিচিত মধু মিশ্রিত মাতাল স্বরে স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ গহ্বরের ন্যায় অব্যয় তাকাতেই চোখ জল জল করে উঠল এলিজাবেথের। খেলে গেল ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। চোখ ভিজে এলো, কেঁপে উঠল ওষ্ঠদয়। ছুটে গিয়ে হামলে পড়ল পুরুষালী বৃক্ষপথে। অধরে কাঁদতে থাকে।